পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যাহ্নভোজ বৈঠক নতুন করে ভারতে উত্তেজনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে গোপনে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি বিকল্প কৌশল হিসেবে চীনের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের উদ্যোগও নিচ্ছে দেশটি। এমন খবরই প্রকাশ পাচ্ছে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের। ট্রাম্প প্রশাসন ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম প্রধান অংশীদার দেশটির বিরুদ্ধে শুল্ক আরোপের কথা বিবেচনা করছে। এমন পরিস্থিতিতে আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের বৈঠক এবং অন্যান্য উত্তেজনা দ্বিপক্ষীয় বাণিজ্যিক আলোচনাকে চাপের মুখে ফেলছে। পাকিস্তান বিশেষ করে তাদের সামরিক বাহিনীর আন্তঃসীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করে আসছে ভারত। দেশটির 3 জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ভারত যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে কাছে টেনে নেওয়ার মাধ্যমে তারা ভুল বার্তা দিচ্ছে। ওই কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে, যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। গত 2 দশকে সামান্য প্রতিবন্ধকতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক মজবুত রয়েছে। এর পেছনে অন্তত একটি কারণ হলো দুই দেশের চীন বিরোধী অবস্থান। ওয়াশিংটন ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষক মাইকেল কুগেলম্যান বলেন, বর্তমান সমস্যাগুলো একটু ভিন্ন। যুক্তরাষ্ট্র যেভাবে ঘন ঘন এবং গভীরভাবে পাকিস্তানের সঙ্গে জড়াচ্ছে এবং ভারতের উদ্বেগগুলোকে এড়িয়ে যাচ্ছে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর, তাতে দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা অসন্তোষ তৈরি হচ্ছে। মাইকেল কুগেলম্যান বলেন, এবার যেটা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে সেটা হচ্ছে ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণ। ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি নিয়ে নতুন প্রস্তাব দেওয়ার কারণে সেই উত্তেজনা আরও বিস্তৃত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা সাড়া দেয়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই বলেছিল তারা ট্রাম্প ও আসিম মুনিরের বৈঠকের বিষয়টি আমলে নিয়েছে। এদিকে গত মে মাসে পারমাণবিক অস্ত্রধারী 2 দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত সংঘাত ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ঘিরে ভিন্ন এক কৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছে। সংঘাতের কয়েক সপ্তাহ পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান। এটি ছিল পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের এক বড় অগ্রগতি, কারণ ট্রাম্পের আগের মেয়াদ ও বাইডেনের শাসনামলে এই সম্পর্ক অনেকটা নিষ্ক্রিয় ছিল। এই প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে ডেকে নিলেন, তাও এমনভাবে যে তার সঙ্গে পাকিস্তানে কোনো উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তা ছিলেন না। পাকিস্তানে অবশ্য সেনাপ্রধানকেই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। আসিম মুনিরের হোয়াইট হাউস সফর নিয়ে ভারতের বিরক্তি আরও বেড়ে যায়, কারণ ট্রাম্প বারবার দাবি করেছেন তিনি বাণিজ্য আলোচনার বন্ধের হুমকি দিয়ে 2 দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ আটকেছেন। ট্রাম্পের এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানান মোদি। তিনি ট্রাম্পের দাবির দিকে ইঙ্গিত করে বলেছেন, যুদ্ধবিরতি এসেছিল 2 দেশের সেনাপ্রধানদের আলোচনার মাধ্যমে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়। ভারতের 2 কর্মকর্তার সূত্রে জানা গেছে, গত 18 জুন মুনিরের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর মোদির দপ্তর ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দপ্তরের কর্মকর্তারা আলাদাভাবে যুক্তরাষ্ট্রে তাদের সমমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন এবং আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আপত্তি জানান। অবশ্য ভারতের এই প্রতিবাদের খবর আগে প্রকাশ হয়নি। একজন ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তা দাবি করেন, সীমান্তের ওপারে সন্ত্রাসের বিষয়ে আমাদের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য একদম স্পষ্ট লাল রেখা। এই সময়টা বেশ জটিল। ট্রাম্প আমাদের উদ্বেগ বুঝতে না পারায় 2 দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হচ্ছে। ভারতের এই কর্মকর্তা স্পর্শকাতর বিষয় বলে এসব নিয়ে নাম প্রকাশ করে কথা বলতে চাননি। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, আসিম মুনির ও ট্রাম্পের মধ্যে সন্ত্রাস বিরোধী সহযোগিতা চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান ন্যাটো বহির্ভূত মিত্র হওয়ায় সন্ত্রাস বিরোধী সহযোগিতার আওতায় যুক্তরাষ্ট্র দেশটিকে আগে অস্ত্র দিয়েছে। এছাড়া 2 দেশের সম্পর্ক আরও কিভাবে জোরদার করা যায় সেটি নিয়েও আলোচনা হয়। এই কারণে দিল্লির উদ্বেগ বেড়েছে। ভারতীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, পাকিস্তান যুক্তরাষ্ট্র থেকে যে অস্ত্র পাবে, ভবিষ্যতে আবার 2 দেশের মধ্যে যুদ্ধ লাগলে তা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।
এদিকে ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন নামে চিন্তন প্রতিষ্ঠানের পররাষ্ট্রনীতি প্রধান হর্ষ পন্ত বলেন, অন্যান্য দেশের মতো ভারতও ট্রাম্পকে সামাল দেওয়ার উপায় খুঁজছে এবং বিকল্প হিসেবে চীনের সঙ্গে নতুন করে সম্পর্ক সাজাচ্ছে। হর্ষ পন্ত বলেন, নিশ্চিতভাবেই চীনের সঙ্গে একটি যোগাযোগের চেষ্টা চলছে। আমার মনে হয় এটা দুপক্ষ থেকেই হচ্ছে। চীনও ভারতের দিকে এগিয়ে আসছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বেজিং সফর করেন। 2020 সালের দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের পর এটি ছিল তার প্রথম চীন সফর। সেবার ভারত ও চীনের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ হয়েছিল। 2020 সালের সংঘর্ষের পর ভারত চীনের বিনিয়োগে যে বিধিনিষেধ আরোপ করেছিল সেটা কিছুটা শিথিল করার উদ্যোগ নিচ্ছে। চীনের সঙ্গে সম্পর্কে কিছুটা বরফ গললেও ভারতের জন্য পরিস্থিতি সহজ নয়, কারণ চীনের সঙ্গে ভারতের সম্পর্কে যে সবসময়ই টানপোড়েন রয়েছে। চীন আবার পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং সামরিক সহায়তাকারী, কিন্তু চীনের সঙ্গে ট্রাম্পের কখনো বন্ধুত্বপূর্ণ আবার কখনো শত্রুভাবাপন্ন আচরণে ভারতের উদ্বেগ আরও বেড়েছে। সেটাই চীনের প্রতি ভারতের অবস্থানে কিছুটা পরিবর্তন আনতে বাধ্য করেছে বলে ধারণা করা হচ্ছে। নিউ ইয়র্কের আলবানি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ক্রিস্টোফার ক্ল্যারি বলেন, হোয়াইট হাউসে এমন একজন অপ্রত্যাশিত চুক্তিবাজ প্রেসিডেন্ট থাকার ফলে নয়াদিল্লি কখনোই যুক্তরাজ্য চীন সম্পর্কের হঠাৎ ঘনিষ্ঠতা পুরোপুরি উড়িয়ে দিতে পারবে না। ক্রিস্টোফার আরও বলেন, ভারত চিন্তিত, কারণ চীন শুধু পাকিস্তানকে সাহায্য করছে না, বরং বাংলাদেশের মতো ভারতের আশপাশে এলাকাগুলোতেও তাদের প্রভাব রয়েছে। পরিস্থিতির কারণে নয়াদিল্লি এখন এই সিদ্ধান্তে এসেছে, চীনের প্রভাব বৃদ্ধির জবাব হিসেবে সরাসরি চীনের উপর চাপ না দিয়ে আশেপাশের প্রতিবেশী দেশগুলোর উপরই বেশি মনোযোগ দেওয়া উচিত। অস্ত্র ছাড়বে হিজবুল্লাহ, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল, এমন চুক্তির প্রস্তাবই দিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার সেই প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল লেবানন। তবে সরকারের জবাব নিয়ে এখন উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে লেবাননের অভ্যন্তরে। একদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে দেশের অভ্যন্তরে হিজবুল্লাহর জনপ্রিয়তা। হিজবুল্লাহর পক্ষ থেকে এই চুক্তি নিয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে খুব ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, হিজবুল্লাহ কোনো অবস্থাতেই নিরস্ত্রীকরণ চুক্তি মেনে নিবে না, আর এতে ঘোলা হচ্ছে লেবাননের পরিস্থিতি। হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে লেবানন সরকারের চুক্তির মাধ্যমে হিজবুল্লাহ অস্ত্র ছাড়বে এমন সম্ভাবনা খুবই কম। গাজায় ইসরায়েলি আগ্রাসন না থামলে অস্ত্র ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না, এমনটাই অনেকবার বলেছেন সংগঠনটির শীর্ষ নেতারা। লেবানন সরকার যদি এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে গ্রহণ করে, তবে লেবানন সরকার ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা ঘনীভূত হবে, এমনটাই মনে করছেন যুদ্ধ বিশ্লেষকরা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের জন্য লেবানন সরকারকে একটি প্রস্তাব দেয়, যেখানে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের মাধ্যমে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে বলে উল্লেখ করা হয়। সোমবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন নিজেদের অবস্থান জানিয়ে আনুষ্ঠানিকভাবে মার্কিন দূতের হাতে হস্তান্তর করেছেন সেই প্রস্তাবের জবাব। বিষয়টি নিশ্চিত করেছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু। বৈরুতের পূর্বাঞ্চলে প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন দূতের বৈঠক হয়, সেখানেই জবাব হস্তান্তরের ঘটনা ঘটে। লেবাননের প্রেসিডেন্ট দপ্তর জানায়, যুদ্ধবিরতির অধীনে ইসরায়েলের সঙ্গে যেসব প্রতিশ্রুতি রয়েছে সেসবের আলোকে জবাব দিয়েছে লেবানন। এই প্রস্তাবে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহারের বিষয়টি জড়িত। তবে লেবাননের পক্ষ থেকে প্রস্তাব গ্রহণযোগ্য কিনা তা এখনও খোলাসা করেনি কোনো পক্ষই। কূটনৈতিক মহল মনে করছে, প্রস্তাবটি আঞ্চলিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। হিজবুল্লাহকে অস্ত্রহীন করতে চাইলে তা হতে পারে একটি পূর্ণাঙ্গ চুক্তির আওতায়, যেখানে ইসরায়েলের সামরিক অনুপ্রবেশ, সীমান্তে হামলা এবং গোয়েন্দা নজরদারির বিষয়গুলো থাকবে বলে জানায় লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এরই মধ্যে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ।
সোমবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, গাজার প্রায় 87.07% এলাকা এখন ইসরায়েলি নিয়ন্ত্রণে এবং সেখানে বাস্তুচ্যুতির নির্দেশ জারি রয়েছে। ডুজারিকের ভাষ্য, এই পরিস্থিতিতে গাজায় অন্তত 21 লাখ মানুষ আটকে আছেন। এসব এলাকায় নেই কোনো ধরনের স্বাস্থ্যসেবা। এদের মধ্যে 13 লাখের বেশি মানুষ আশ্রয়, খাদ্য ও স্বাস্থ্যসেবার সংকটে রয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইতোমধ্যেই শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। সেখানে পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলছে ইসরায়েলি ড্রোন তৎপরতা ও সীমান্তে অস্থায়ী গোলাগুলি। গাজা এবং লেবানন দুই জায়গাতেই ইসরায়েল ও পশ্চিমা শক্তির নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে স্থানীয় সরকার ও প্রতিরোধ গোষ্ঠীগুলো। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই নতুন পরিকল্পনার জবাবে কী রণকৌশল বেছে নেয় হিজবুল্লাহ। এবার গাজার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একযোগে অবস্থান নিল যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ 25টি দেশ। গাজা যুদ্ধ থামাতে বিশ্বজুড়ে চাপ ক্রমেই বাড়ছে। তবুও যেন গণহত্যা থেকে পিছপা হচ্ছে না ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গত সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে 25টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা হুঁশিয়ারি দিয়ে সরাসরি বলেছেন, ইসরায়েলের যুদ্ধ এখনই শেষ হতে হবে। তারা জানিয়েছেন, গাজার মানুষের দুর্ভোগ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আর গ্রহণযোগ্য নয়। এই বিবৃতিটি গাজা যুদ্ধের ভয়াবহতা এবং এর মানবিক সংকট নিরসনেই প্রকাশ হয়েছে। এতে একদিকে যেমন যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, অন্যদিকে জোর দেওয়া হয়েছে গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করার ওপর। התוכנית הזו איימה על עצם קיומנו, והיא גם סיכנה את שלום העולם כולו. গাজার 2 মিলিয়নের বেশি মানুষ আটকে আছে ধ্বংসস্তূপের মাঝে। একদিকে খাদ্য নেই, অন্যদিকে সহায়তাও পৌঁছাতে দেওয়া হচ্ছে না এখানে। জাতিসংঘ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মে মাসের শেষ দিক থেকে ইসরায়েল অবরোধ কিছুটা শিথিল করলেও সে সময় থেকেই খাদ্যের সন্ধানে গিয়ে নিহত হয়েছেন অন্তত 875 জন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের সহায়তা সরবরাহের পদ্ধতিও অত্যন্ত বিপজ্জনক। এটি ফিলিস্তিনের মানবিক মর্যাদা কেড়ে নিয়ে গাজায় অস্থিতিশীলতা বাড়িয়ে তুলেছে। এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, জাপান, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা। מיד לאחר השלמת הפעולה, הנשיא טראמפ צלצל אליי. তারা বলেন, এই বিবৃতি কেবল ইউরোপের অভ্যন্তরীণ বক্তব্য নয়, গাজা সংকট এখন একটি বিস্তৃত আন্তর্জাতিক ঐক্যমতে পরিণত হয়েছে। শুধু ইউরোপ নয়, এখানে যুক্ত হয়েছে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এমনকি কানাডার মতো প্রধান দেশগুলোর কণ্ঠস্বরও। লন্ডন থেকে আল জাজিরার প্রতিনিধি সোনিয়া গালেগো বলেছেন, গাজা যুদ্ধের বিরুদ্ধে এই বিবৃতি একটি কূটনৈতিক মোড়। এর মাধ্যমে ইসরায়েলি মিত্ররাও এখন প্রকাশ্যে অসন্তোষ জানাচ্ছে। বিবৃতিতে দেশগুলো স্পষ্টভাবে বলেছে, ইসরায়েলের সরকার সাধারণ জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা দিচ্ছে না, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। যুদ্ধবিরতির জন্য এখন আন্তর্জাতিক পরিসরে চাপ যত বাড়ছে, ততই অনড় হয়ে উঠছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার বলছেন, সামরিক চাপে হামাসকে আলোচনায় বাধ্য করা যাবে। אנחנו לא מסירים את עינינו גם מעזה. אני לא מסיר את עיניי לרגע. তবে অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, এই যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই। পরবর্তী যুদ্ধবিরতি হতে হবে চূড়ান্ত যুদ্ধবিরতি।
כמו שקרה בלבנון, ראיתם את זה. אנחנו פגענו שם חזק מאוד בלבנון. 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলমান। হামলায় অন্তত 1129 জন ইসরায়েলি নিহত হন এবং 251 জনকে জিম্মি করা হয়। এখনও গাজায় বন্দী আছেন 50 জন, যাদের অনেকেই জীবিত নেই বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের এই হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিহত হয়েছেন 59,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধের ভয়াবহতা এবং মানবিক বিপর্যয় পেরিয়ে গাজার আকাশে শান্তির সূর্য উঠবে কিনা তা এখন নির্ভর করছে আন্তর্জাতিক চাপ আর মধ্যস্থতাকারীদের কূটনৈতিক দক্ষতার ওপর। রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় কেঁপে উঠেছে ইউক্রেন। এক রাতেই ছোড়া হয়েছে 426টি ড্রোন ও 24টি মিসাইল। ধ্বংস হয়েছে আবাসিক ভবন, দোকানপাট ও স্কুল কলেজও। বাঁচার জন্য সাধারণ জনগণ আশ্রয় নিয়েছেন সাবওয়ে স্টেশনগুলোতে। ইউক্রেনের বিমান বাহিনী জানায় রাশিয়া রাতভর দেশ জুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে। এর মধ্যে 23টি ড্রোন সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। কিয়েভ, খার্কিভ ও ইভানো ফ্রাঙ্কিভস্ক ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরের তালিকায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, রাশিয়ার আক্রমণ সবসময় মানবতার বিরুদ্ধে। কিয়েভে কিন্ডারগার্টেন, আবাসিক ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা জ্বলছে। তিনি আরও জানান, অনেক মানুষ বাঁচার জন্য সাবওয়ে স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন। ইভানো ফ্রাঙ্কিভস্কের মেয়র বলেন, আমাদের শহরের উপর এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় রুশ হামলা। সেখানকার একটি আবাসিক ভবনের নিচতলায় ড্রোন হামলায় আগুন ধরে যায়। জরুরি বিভাগ জানায় আহতদের মধ্যে একজন শিশু রয়েছে। পাল্টা জবাবে ইউক্রেনও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার বিভিন্ন শহরে। মস্কোর এয়ারপোর্টগুলোতে ভিড়, বিশৃঙ্খলা আর চিন্তিত যাত্রীদের দৃশ্য এখন যেন প্রতিদিনের চিত্র। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা 117টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে 30টি ছিল মস্কোর আকাশে। যুদ্ধের ময়দানে যখন এই উত্তাপ, তখন কূটনৈতিক মঞ্চেও চলছে টানাপোড়েন। জেলেনস্কি জানিয়েছেন তিনি যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছেন এবং আগামী সপ্তাহে আলোচনা করতে প্রস্তুত। তবে মস্কো বলছে প্রেসিডেন্ট পুতিন আলোচনায় আগ্রহী, তবে তাদের মূল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। রয়টার্স জানিয়েছে পুতিন যুদ্ধ থামানোর জন্য কয়েকটি শর্ত দিচ্ছেন: ইউক্রেনের নিরপেক্ষতা, নেটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি এবং রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে স্বীকৃতি। জেলেনস্কি এসব শর্ত প্রত্যাখ্যান করে বলেছেন, ইউক্রেন তার ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে এবং নিজেদের সিদ্ধান্ত নিজে নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এখনও সিদ্ধান্ত নেননি ইউক্রেনের রুশ হামলার বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করবেন কিনা। তবে তিনি গত সপ্তাহেই ইউক্রেনকে নতুন করে অস্ত্র সহায়তা দিয়েছেন, যার মধ্যে রয়েছে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী কিয়েভ সফরে এসে বলেছেন, এই অবর্ণনীয় যুদ্ধ থামাতে আরও চাপ দরকার। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন যে নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করেছে তা সঠিক সময়ে এসেছে। এটি পুতিনের ওপর চাপ বাড়াবে। এই পরিস্থিতিতে কিয়েভের মেট্রো স্টেশন, দোকানপাট ও সাধারণ মানুষের ঘরবাড়ি যখন ধ্বংসস্তূপে পরিণত, তখন যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত নেই। যুদ্ধের অবসান কি কূটনীতিতে হবে নাকি আগুনে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। ট্রাম্পের শুল্ক চাপে প্রথম মাথা নোয়ালো জাপান। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে সই করতে বাধ্য হলো দেশটি। এই চুক্তিকে ঐতিহাসিক চুক্তি বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটনে হাউস স্পিকার মাইক জনসনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে ব্রেকথ্রু বলে আখ্যায়িত করেন। এটির মাধ্যমে শুল্ক হ্রাসসহ বেশ কিছু কৌশলগত অগ্রগতির পথ উন্মুক্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। We concluded the one deal, Doug, and now we're going to conclude another one because they're forming a joint venture with us
in Alaska, as you know, for the LNG. এই চুক্তি অনুযায়ী জাপান আলাস্কায় এলএনজি সরবরাহ করবে। ট্রাম্প এই সরবরাহকে অংশীদারিত্ব বলছেন। তিনি বলেন, আলাস্কায় তরল গ্যাস সরবরাহের উদ্যোগে যুক্তরাষ্ট্রের অংশীদার হতে যাচ্ছে জাপান। এই চুক্তি ছিল জরুরি। This was really the one they had to make, and we're going to make a deal with Japan on the LNG in Alaska, right? ট্রাম্প এই চুক্তিকে ঐতিহাসিক দাবি করলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন বেশ কিছু কারণে জাপান যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করতে বাধ্য হয়। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকেই প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রকে $550 বিলিয়ন বিনিয়োগ করবে। একই সঙ্গে জাপানি বাজারে প্রবেশাধিকার পাবে মার্কিন কৃষিপণ্য, গাড়ি এবং অন্যান্য পণ্য। ট্রাম্প জানান, চুক্তির অংশ হিসেবে 15% পারস্পরিক শুল্ক দিতে রাজি হয়েছে জাপান যুক্তরাষ্ট্র। এই 10% কর ছাড় ব্যতীত জাপান যুক্তরাষ্ট্র থেকে কোনো সুবিধা পাচ্ছে না চুক্তির শর্ত অনুযায়ী। চুক্তি স্বাক্ষরের আগে উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এপ্রিলে 24% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প, যদিও পরে সেটি 90 দিনের জন্য স্থগিত করা হয়। এরপর 1 আগস্ট থেকে জাপানি পণ্যের উপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছিল হোয়াইট হাউস। বিশ্লেষকদের মতে এই সমঝোতা পুরোপুরি স্বেচ্ছায় নয়, বরং ট্রাম্প প্রশাসনের চাপ এবং শুল্ক আরোপের হুমকি জাপানকে পিছু হটার পথেই বাধ্য করেছে। শেষ পর্যন্ত সেই হুমকি ফল দিয়েছে বলে মনে করছেন অনেকেই। This was really the one they had to make. চলমান বিগ বিউটিফুল বিলকে ঘিরে ট্রাম্প বলেন, এটি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় কর ছাড়, সবচেয়ে বড় ব্যয় হ্রাস এবং সবচেয়ে বড় সীমান্ত নিরাপত্তা বিনিয়োগ। তিনি জানান, শ্রমিক শ্রেণীর জন্য এতে রয়েছে করমুক্ত টিপস, ওভারটাইম ও সামাজিক নিরাপত্তা সুবিধা। In one historic package, we delivered the largest tax cut in American history, the largest spending cut in American history, and the largest border security investment in American history. And we got no tax on tips. Think of it, no tax on Social Security. We have no tax on overtime. হাউস স্পিকার মাইক জনসন এই চুক্তিকে ল্যান্ডমার্ক বা যুগান্তকারী বলেই অভিহিত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বেই এই ফল সম্ভব হয়েছে। America First is no longer just an agenda, it is now the law of the land, my friends. তিনি আরও বলেন, এই বিলকে বাস্তবায়নে সবাই তাদের সর্বোচ্চটা দিয়েছেন এবং এটি সম্ভব হয়েছে ট্রাম্প প্রশাসনের দূরদর্শিতা ও কৌশলগত ধৈর্যের কারণে। They gave their heart and soul to it, Mr. President, because they wanted to deliver for you and deliver for the people, and we did it together. And I'm telling you, this is landmark stuff. ট্রাম্প এবং জনসন বলেন, জাপানের সাথে চুক্তি কেবল অর্থনৈতিক নয়, এটি নিরাপত্তা এবং জ্বালানিতে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বাড়াবে। তাদের ভাষায় এটা এক নতুন যুগের সূচনা। We've got much more to do to deliver for the people, and we're going to do it. We thank you for the opportunity. Thank you for the celebration. Everybody here deserves it. God bless you. তুরস্কের সামরিক সক্ষমতায় যুক্ত হলো নতুন সফলতা। নতুন এক উচ্চমাত্রার মাইল ফলক হিসেবে সফলভাবে নিজেদের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো তারা। ইস্তানবুলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা IDF 2025-এর উদ্বোধনী দিনে দেশটি তাদের নিজস্ব উন্নত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করে। সংবাদ মাধ্যম তুর্কি টুডের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলি আগ্রাসী আচরণে দেশটি হতে পারে তুরস্কের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য লক্ষ্যবস্তু। তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা রকেটসান নির্মিত এই ক্ষেপণাস্ত্রটির ওজন 2300 কেজি, দৈর্ঘ্য 6.5 মিটার এবং এটি প্রায় 800 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এই মডেলটির বিশেষত্ব হল এর উচ্চ গতি এবং উন্নত গতিপথ নিয়ন্ত্রণ ক্ষমতা। রকেটসানের বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘপাল্লার নতুন রেকর্ড স্থাপন করেছে টাইফুন ব্লক 4। 7 টনের বেশি ওজনের এই নতুন সংস্করণে রয়েছে বহুমুখী ওয়ারহেড, যা দূর থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক হ্যাঙ্গার, নিয়ন্ত্রণ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে পারে চোখের নিমিষেই।
এই সফলতার মাধ্যমে প্রতিরক্ষা খাতে তুরস্ক স্বনির্ভরতা এবং কৌশলগত আধিপত্যের পথে অগ্রযাত্রা শুরু করল। আইডিএফ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট তাইয়েব এরদোয়ান বলেন, আজ আমরা শুধু প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন দেখছি না, বরং একটি জাতির স্বাধীনতার পথে যাত্রার সাক্ষী হচ্ছি। আমরা আমাদের নিজের আকাশে নিজের ডানায় ভর করে উঠে দাঁড়ানোর কাহিনী দেখছি। তিনি আরও বলেন, তুরস্ক বহুমুখী অবরোধ, কূটনৈতিক চাপ ও বৈষম্যকে অতিক্রম করে এখন আন্তর্জাতিক বাজারে প্রতিরক্ষা খাতে নিজের জায়গা করে নিয়েছে। আইডিএফ এর 17তম আয়োজন 6 দিনব্যাপী এ মেলায় অংশ নিচ্ছে 44 দেশের 900টিরও বেশি স্থানীয় এবং 400টির বেশি আন্তর্জাতিক প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান। চীন, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, কাতার, সৌদি আরব, আজারবাইজান ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের কোম্পানি অংশ নিচ্ছে এই আয়োজনে। প্রদর্শন করা হচ্ছে সামরিক, মহাকাশ এবং বিমান প্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবন। বেই সিস্টেমস, রোলস রয়েস, লকহেড মার্টিন এবং এয়ারবাস এর মতো বিশ্ববিখ্যাত কোম্পানি উপস্থিত হয়েছে এই আয়োজনে। তাদের পাশাপাশি তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা কোম্পানিগুলোর উপস্থিতিও চোখে পড়ার মতো। মেলায় প্রদর্শিত সামরিক সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে মূল যুদ্ধ ট্যাঙ্ক, সাজোয়াজান, বৈদ্যুতিক যুদ্ধ ব্যবস্থা, কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গাইডেড বোমা এবং মানববিহীন স্থলযান। আকাশ প্রতিরক্ষা বিভাগে রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ইউএভি, বিমান ইঞ্জিন ও উপগ্রহ প্রযুক্তি। অন্যদিকে নৌবাহিনীর প্রদর্শনীতে রয়েছে যুদ্ধজাহাজ, সাবমেরিন, মানববিহীন সামুদ্রিক যান এবং আধুনিক কমান্ড ও কন্ট্রোল প্রযুক্তি। এবারের মেলায় নিরাপত্তা ও রসদ ব্যবস্থাপনা প্রযুক্তিও তুলে ধরা হয়েছে, যাতে প্রতিরক্ষা খাতে উদ্ভাবন ও ভবিষ্যৎ যুদ্ধ কৌশল কেমন হতে পারে তা নিয়ে সম্যক ধারণা পান দর্শনার্থীরা। ইস্তানবুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, ওয়াও হোটেল এবং আতাকয় মেরিনা সহ একাধিক স্থানে আয়োজিত হচ্ছে আইডিএফ 2025। এবছর আইডিএফ 2025-এ বিশ্বের 130টি দেশের মন্ত্রী, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। তুরস্কের প্রতিরক্ষা খাতের এই উদ্ভাবন শুধু দেশটির সামরিক সক্ষমতা নয়, বরং এর কৌশলগত প্রভাব আন্তর্জাতিক অবস্থান এবং স্বকীয়তাকে তুলে ধরছে নতুন এক উচ্চতায়। Kapalı kapılar ardında